বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে তোমাদের আবারও স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধিগুলো মেনে সবাই সুস্থ আছো আর অনলাইনে লাইভ ক্লাসগুলো তোমরা নিয়মিত উদযাপন করছো এবং সেগুলো চর্চা করছো ও পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছো। তো শিক্ষার্থীরা, আজ আমি তোমাদেরকে জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় কোষ ও এর গঠন হতে আজকে সপ্তম ক্লাসটি শুরু করব। তো শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি এর আগে বলেছিলাম যে আজকে আমি একটা অত্যন্ত মজার চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে কি ডিএনএ। তো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে একটা শিক্ষার্থীরা তোমরা লাইভে কে কে আছো? আমি লাইভে তোমরা খুব কম উপস্থিত আছো। তো শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদেরকে জন্য একটি মডেল নিয়ে এসেছি। তো শিক্ষার্থীরা, তোমরা এই মডেলটি দেখতে পাচ্ছ। এটা কিসের মডেল বলতে পারো শিক্ষার্থীরা? এটা কিসের মডেল? এটা হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্সের মডেল। হ্যাঁ শিক্ষার্থীরা, এই মডেলটি নিয়ে একটা কিছু না বললেই নয়। সেটা হচ্ছে যে তোমাদের মতোই আমার এক প্রাক্তন স্টুডেন্ট, সে আমিনুল ইসলাম, রোল ছিল তার 238। তো সে 2014-15 ব্যাচের স্টুডেন্ট। তো আমি যখন ডিএনএ পড়িয়েছিলাম তো সে অত্যন্ত সেটা এনজয় করেছিল এবং পরবর্তীতে সে এই মডেলটা তৈরি করে আমাকে ওটা উপহার হিসেবে দিয়েছিল। তাই এটা আমি তোমাদের জন্য সংরক্ষণ করে রেখেছি। আমি সাথে সাথে বলেছি যে এটা আমার নয়, এটা আমার ন্যাশনাল কলেজের সায়েন্স গ্রুপের সবার জন্য এবং সব স্টুডেন্টদের জন্য আমি এটা উৎসর্গ করলাম। তো শিক্ষার্থীরা, আসলে মনের মধ্যে যদি বিজ্ঞানী মনোভাব থাকে, অর্থাৎ আমরা একটা টপিক যদি ভালোভাবে বুঝে পড়ি, তাহলে কিন্তু চমৎকার চমৎকার জিনিসগুলো আমরা নিজেরাই সেগুলো উদ্ভাবন করার চেষ্টা করতে পারি এবং অনেক সময় সেটা সম্ভব। তো শিক্ষার্থীরা, আমিও আশা করব তোমরা সেরকম সুন্দর সুন্দর মডেল তৈরি করবে এবং সেটা নিজেদের জন্য, আমাদের ন্যাশনাল কলেজের জন্য অবশ্যই সংরক্ষণ করবে। তো আজকে আমি এই মডেলটা নিয়ে আলোচনা করব, আর এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্সের মডেল, যা তোমাদের প্রাক্তন স্টুডেন্ট 2014-15 ব্যাচের আমিনুল ইসলাম ও তো এটা গিফট করেছিল আমাকে, এবং যেটা আমি তোমাদের জন্য উৎসর্গ করলাম। তো শিক্ষার্থীরা, আজকে আমি ডিএনএ নিয়ে আলোচনা করব। তো আসলে ডিএনএ, তোমরা কে কে আছো লাইভে শিক্ষার্থীরা? মোট 12 জন আসছো। আমি আদিবা আক্তারকে দেখতে পাচ্ছি, রাফসান, মমিন। লেখাটা অস্পষ্ট মনে হচ্ছে, তাই না? আচ্ছা ঠিক আছে, আর কিছুক্ষণ পরে এটা স্পষ্ট হবে হয়তো বা। তো শিক্ষার্থীরা, তোমরা ডিএনএটা কি দেখেছিলে? আমি প্রথমেই ডিএনএ ডাবল হেলিক্সের চিত্রটা এবার তোমাদের আঁকা শেখাচ্ছি, তারপর আমি এটাকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো শিক্ষার্থীরা, ডিএনএ ডাবল হেলিক্স মডেলের চিত্রটা কীরকম হয় তোমরা সবাই জানো। আমি এখন দেখিয়েছিলাম, সেটা মডেলটা দেখিয়েছিলাম যা তোমাদের প্রাক্তন ভাই তোমাদেরকে আমাদের ন্যাশনাল কলেজের উদ্দেশ্যে আমাকে গিফট করেছিল, যে আমি ন্যাশনাল কলেজকে গিফট করেছি। তো এখন আমি সেই চিত্রটা তোমাদেরকে পরীক্ষার খাতায় আঁকতে হবে। তাহলে খুব সহজে কিভাবে চিত্রটা অঙ্কন করা যায় সেই কৌশলটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা দুটা পেন্সিল একসাথে নেবে, একটু আঁক পেচ করে, এবং যেহেতু মোছা যায় তাই আমরা এটা মুছে নিতে পারবো। শিক্ষার্থীরা, তোমরা দেখো আমি কিভাবে আঁকছি। এইভাবে করে তোমরা ডাবল হেলিক্সে আঁকবে এবং এইভাবে করে সেটাকে এই নিয়ে আসবে। তো শিক্ষার্থীরা, এখন দেখো আমরা কি করব। এখন এই ডিএনএ এই পাশে উপর থেকে মুছে দিলাম, মুছে দিলে এটা উপর থেকে মুছেছে, এটা এইভাবে করে এখন এটা উপরে আছে, এবার এটা নিচে যাবে। হ্যাঁ, এখন আমরা কি করব, এটা তো এইভাবে মুছেছে, এবার এটা এইভাবে মুছে দিব, তারপরে আবার এটা এইভাবে মুছবো, আবার এটা এইভাবে মুছবো। শিক্ষার্থীরা দেখো, এখন আমরা এখানে ডাবল হেলিক্সের নাইট্রোজেন বন্ডগুলো এইভাবে হয়। আমরা এখানে দেখো কিভাবে দেব। সি এর সাথে আমরা জানি এর সাথে কি হয়, দ্বিবন্ধনে টি বসে, আবার টি, তারপরে দ্বিবন্ধন দিয়ে এ, তারপরে আমরা যদি সি দেই ত্রিবন্ধন দিয়ে জি হবে, এগুলো নাইট্রোজেন বন্ড অর্থাৎ সাইটোসিন গুয়ানিন। আবার জি দিয়ে
জি দিয়ে আমরা 3টা বন্ড দিয়ে সি দিব। আর এই পাশে তোমরা মনে রাখবে এখানে সবসময় হচ্ছে কি সুগার, এই বরাবর হচ্ছে সুগার সুগার সুগার, এগুলো সুগারগুলো বসিয়ে নাও, এই সুগারগুলো বসিয়ে নাও। তারপরে ফাঁকি ফাঁকি হচ্ছে ফসফেট পি, এগুলো হচ্ছে ফসফেট, এই হচ্ছে এই হলো। তারপর বাকিগুলো তোমরা একদম ডট 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 দিয়ে বসিয়ে দিবে। তো শিক্ষার্থীরা এবার দেখো ডাবল হেলিক্সের মডেল, এবং তোমরা মনে রাখবে এখানে 3 থেকে 5 আর 5 থেকে 3। তাহলে এইটা যদি 3 হয়, এটা যদি আমি 3 ধরি, হ্যাঁ 3 থেকে এটা হবে এভাবে ঘুরে এসে 3টা ঘুরে এসে এখানে হবে 5, আর এখানে যদি 5 হয় তাহলে এখানে হবে 3। শিক্ষার্থীরা এই হচ্ছে ডাবল হেলিক্স মডেলের এটা চিত্র। তো আমরা ডাবল হেলিক্স মডেলের যদি আমরা রাসায়নিক গঠনটা দেখি তাহলে আরেকটা চিত্র এঁকে নাও। সেটা হচ্ছে আমরা এভাবে একটা আঁকতে পারি, এইভাবে শিক্ষার্থীরা দেখো 5 কার্বন বিশিষ্ট আমরা এভাবে এঁকে নিতে পারি। এভাবে করে 6টার মতো এঁকে ফেলো তোমরা, এভাবে করে 6টার মতো তোমরা এটা এঁকে ফেলবে। 2 এইভাবে চিত্র অঙ্কনটা শিখতে হবে, না শিখলে কিন্তু পরীক্ষাতে তোমরা বারবার ঘষা মাজা করবে আর সেখানে কোনো নাম্বারই আসবে না। এভাবে করে দ্রুত শেষ করো শিক্ষার্থীরা, এভাবে আমরা করতে পারি। এখন এখানে আমরা যদি এটাকে যদি 1 দেই, এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর বন্ড, এটা 3, এটা 4 এবং এইভাবে করে একটা 5, তাহলে এইভাবে করে আমরা আগের বসাই দিই 5 নম্বরের জন্য, এইভাবে বসিয়ে দিতে পারো। তাহলে শিক্ষার্থীরা এইটা হচ্ছে কি সুগার, এগুলো হচ্ছে সুগার, 5 কার্বন বিশিষ্ট সুগার। আমি পাশাপাশি আরেকটা আঁকাচ্ছি এই পাশেই। শিক্ষার্থীরা এটা উল্টো হবে, দেখো এইখান থেকে এইভাবে যাবে, এভাবে 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 করে তোমরা একই লেভেলে আরও কয়টা এঁকে নাও। দেখো আমি কীভাবে অঙ্কন করছি, এইভাবে 5টা করো, এইভাবে করে 5টা প্রান্ত তৈরি করো, এইভাবে ঠিক এইভাবে। শিক্ষার্থীরা দ্রুত করতে হবে, হ্যাঁ, তারপর এইভাবে এভাবে এভাবে, এগুলোও কিন্তু সুগার। তো আমরা এখানে দেখব এই ডান পাশ থেকে ঘুরে, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4, তাহলে এটা হচ্ছে 5 নম্বর কার্বন বন্ড। তাহলে আমরা এখানে এভাবে করে 5 নম্বর কার্বন বন্ডটাকে এঁকে দিতে পারি। শিক্ষার্থীরা তোমরা কি আমার চিত্রটা বুঝতে পারছো? শিক্ষার্থীরা হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তোমরা আমার সাথে সাথে চিত্রটা অঙ্কন করার চেষ্টা করো। আর তারপরে আমরা কি করতে পারি শিক্ষার্থীরা, চিত্রটাকে দ্রুত অঙ্কন করো। আর এখানে আমরা এইটা যে হ্যাঁ গেল, তারপরে আমরা এখানে ফসফেট পি দাও, পি প্রত্যেকটা জায়গায় পি দাও, এখানে হচ্ছে ফসফেট, এগুলো হচ্ছে ফসফেট, এই পাশেও হচ্ছে ফসফেট। শিক্ষার্থীরা তোমরা দেখো 3 আর 5 এখানে দাও ফসফেট, এই ফসফেট, এইগুলো হচ্ছে ফসফেট। সুগার আর ফসফেটের পর্যায়ক্রমিক মাধ্যমে এটা হয়। তাহলে দেখো এটা ঘড়ির কাঁটার 1 ডান পাশ থেকে ঘুরবে, 1 2 3 4 5, তাহলে এইভাবে করে প্রত্যেকটা মনে রাখবা যে এখানের প্রত্যেকটার 1 নম্বর কার্বন বন্ডের সাথে এই পাশে 1 নম্বর এখানে 1 নম্বর কার্বন বন্ডের সাথে আমাদের ওই পাশেটা বসবে। তাহলে আমি যদি এই পাশে দেই তাহলে এটা 2 নম্বর, এইখানে টি দিবা। তারপরে দেখো আবার যদি এখানে আমি টি দেই তাহলে এখানে হবে এখানে যদি সি দেই তাহলে এখানে হবে কি জি, এখানে যদি আমি জি বসাই, গুয়ানিন বসাই, তাহলে এখানে হবে সাইটোসিন। এখানে যদি আমি আবার বসাই তাহলে আমার এখানে হবে টি। শিক্ষার্থীরা এটা হচ্ছে 2 বন্ড দ্বারা, এটা 3 বন্ড, এটা 3 বন্ড আর এটা 2 বন্ড। এখন খেয়াল করো তোমরা শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে 1 নম্বর কার্বন বন্ডের সাথে নাইট্রোজেন বেসগুলো সেট হয়, এটা 1 নম্বর কার্বন আর এখানে কিন্তু এটা 1 নম্বর। তাহলে আমি এই 1 আর এই 1 এর সাথে যুক্ত করে দিচ্ছি, 1 আর এই পাশে 1, এটা 1, এটা হচ্ছে 1, এই হচ্ছে আমাদের কার্বন বন্ডের সংযুক্তি। তারপরে আমরা ফসফেট 3 আর 5-এর সাথে, শিক্ষার্থীরা তোমরা দেখো এটা যদি 1 2 3 হ্যাঁ এটা 4 হয় তাহলে এটা কি 5, এই 5 সাথে আর এখানে 3,
আবার প্রত্যেকবার এই 5-এর সাথে এটার হচ্ছে 3, 5 আর হচ্ছে এখানে 5 আর এখানে 3, এখানে 5 এখানে 3, 1 2 3, এখানকার 5 আর এখানে 3। আবার শিক্ষার্থীরা দেখো এটা হচ্ছে কি এই 5, হ্যাঁ 5 আর 3 এইভাবে করে, অর্থাৎ 1 2 3 4 5, 5-এর সাথে ফসফেট যুক্ত হচ্ছে, আবার 3-এর সাথে এই 3 এই 5, এইভাবে করে যুক্ত হচ্ছে। এখানেও দেখো 1 2 3 4 এই হলো 5, এই 5 নাম্বার কার্বন বন্ডের সাথে এটা যুক্ত হচ্ছে, এইভাবে যুক্ত হচ্ছে এটার সাথে ফসফেটের সাথে এখানে 3 নাম্বার, অর্থাৎ 1 2 3 1 2 3। তাহলে কিভাবে যুক্ত হচ্ছে 3 আর এখানকার 5, এখানে 3 আর এখানে 5, এটার 3 এটার 5, এটার 3 এটা 5। এই তো শিক্ষার্থীরা আমরা কি অঙ্কন করেছি? ডিএনএ অণু ডাবল হেলিক্স মডেল। এই চিত্রটার নাম কি? ডিএনএ অণুর ডাবল হেলিক্স মডেল। এটা হচ্ছে ডিএনএ মডেল, অণুর ডাবল হেলিক্স মডেল শিক্ষার্থীরা। আর ডিএনএ অণুর বেসগুলোর সজ্জাক্রম, এটা হচ্ছে ডিএনএ অণুর বেসগুলোর এগুলো হচ্ছে ডিএনএ অণুর বেস হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। বেসগুলোর আমাদের এটা হচ্ছে সজ্জাক্রম, বেসগুলোর সজ্জাক্রম। তো শিক্ষার্থীরা আমি ডিএনএ মডেলটা এঁকে নিয়েছি। তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে আমার হাতে একটা ডিএনএ মডেল আছে। তো শিক্ষার্থীরা এই ডিএনএ সম্পর্কে যদি আমাদের জানতে হয় তাহলে অনেকখানি আমাদের পূর্বের আলোচনার কাছে আসতে হবে। অর্থাৎ প্রথমেই আসি যে ডিএনএ কি। শিক্ষার্থীরা ডিএনএ কি? শিক্ষার্থীরা তোমরা অবশ্যই জানো যে ডিএনএ হচ্ছে বংশগতীয় বস্তুর একটি বংশগতীয় বস্তু। শিক্ষার্থীরা ডিএনএটা তাহলে কোথায় থাকে? দেখো এটা হচ্ছে কোষ, গত ক্লাসে আমি পড়িয়েছিলাম। এটা হচ্ছে নিউক্লিয়াস, এগুলো হচ্ছে ক্রোমোসোম। ক্রোমোসোমের রাসায়নিক গঠনের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই ডিএনএ। তো তার মানে ক্রোমোসোমের মধ্যে থাকে বংশগতীয় বৈশিষ্ট্যের এই ডিএনএ। শিক্ষার্থীরা আমি আবারও বলছি, কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোসোম থাকে। ক্রোমোসোমের রাসায়নিক গঠনের একটা উপাদান হচ্ছে ডিএনএ। এই ডিএনএর মধ্যে থাকে জিন, আর এই ডিএনএ এবং এই জিনই হচ্ছে বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক। তো শিক্ষার্থীরা এই ডিএনএর জীবের ক্ষেত্রে পিতামাতার, আমরা জানি পৃথিবীর সব জীবের ক্ষেত্রে পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততির মধ্যে সঞ্চারিত হয়, যাকে বলা হয় হেরিডিটি বা বংশগতি। শিক্ষার্থীরা বিজ্ঞানীরা এই ডিএনএ আবিষ্কারের আগে প্রথমেই ওনারা অবগত হলেন যে তাদের চোখে পড়া যে লাইক ফাদার লাইক সন, অর্থাৎ দেখো এরকম একটা কথা আছে যে লাইক ফাদার লাইক সন। তার মানে কি? লাইক ফাদার লাইক সন, অর্থাৎ যেমন পিতা তেমন পুত্র। এটা অর্থ হচ্ছে যেমন পিতা তেমন পুত্র। শিক্ষার্থীরা এই কথাটা থেকে বিজ্ঞানীরা এই কথা থেকে অবগত হলেন যে পিতার সাথে পুত্রের অনেক বেশি মিল থাকে। তারপর অর্থাৎ পিতা মাতার বৈশিষ্ট্যগুলো সন্তানের মধ্যে অনেক বেশি মিল থাকে। তো এই মিলটা কেন হচ্ছে, সেখান থেকে বিজ্ঞানীদের চিন্তাভাবনা শুরু হয়ে গেল এবং সেই চিন্তাভাবনা থেকে ওনারা পরীক্ষায় অবগত হলেন এবং সেখান থেকে ওনারা অবগত হলেন যে বিজ্ঞানীরা ধারণা পেলেন যে পিতা মাতার মিলনে প্রায় একই বৈশিষ্ট্যের সন্তান সন্ততির মধ্যে জন্ম হয়, জন্ম হয় পিতা মাতার থেকে। তো এর পরবর্তীতে তারপরে তারা জেনেটিক্স সম্পর্কে অবগত হলেন যে এটা একটা আসলে প্রক্রিয়া, এটা হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে পিতা মাতার বৈশিষ্ট্যগুলো তার সন্তান সন্ততির মধ্যে সঞ্চারিত হয়, তাকেই বলা হয় বংশগতি বা হেরিডিটি। তো শিক্ষার্থীরা আমি বলতে চাচ্ছি
বিজ্ঞানীদের চোখে পড়ল, বিজ্ঞানীরা লক্ষ্য করলেন যে লাইক ফাদার লাইক সন, অর্থাৎ যেমন পিতা তেমন পুত্র। তো এইটা কেন বাবা মার মতো সন্তানগুলো অধিকাংশ বৈশিষ্ট্য পাচ্ছে, সেই চিন্তা থেকে পরবর্তীতে তারা বংশগতি উদ্ভাবনে চলে গেলেন, যে বংশগতি হচ্ছে একটা ধারা, যেই ধারার মাধ্যমে পিতা মাতার বৈশিষ্ট্যগুলো তার সন্তানদের মধ্যে সঞ্চারিত হবে, এবং যেই আমরা এই হচ্ছে বংশগতির ধারা। তারপরে শিক্ষার্থীরা তোমরা জানো যে এই প্রক্রিয়া পিতামাতার কোনো সন্তানদের মধ্যে যে সঞ্চারিত হয়, প্রক্রিয়াটাকে হেরিডিটি যেমন বলা হয়, তাকে ট্রান্সমিশনও বলা যেতে পারে। তো আবার জীববিজ্ঞানের যে শাখায় বংশগতির বংশগতি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা আবিষ্কার গবেষণা করা হয়, তাকে বলা হয় কি, তাকে বলা হয় জেনেটিক্স বা জিন তত্ত্ব। শিক্ষার্থীরা তাহলে জিন তত্ত্বটা কি? জিন তত্ত্ব কি? জিন তত্ত্ব হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় বংশগতি ধারা নিয়ে পর্যালোচনা করা হয়, আলোচনা করা হয়, এটাই হচ্ছে বংশগতি। শিক্ষার্থীরা আমাদের এই কথাগুলো আসলে একটার সাথে একটা খুব কানেক্টেড। আমি ডিএনএ পড়াবো, কিন্তু ডিএনএ পড়াতে গেলে আমার বংশগতি কি, জিন তত্ত্ব কি, এগুলো অটোমেটিক চলে আসবে। এটা না বুঝে আমি ডিএনএ বুঝলে আমার কোনো কিছু কাজে আসবে না। তো শিক্ষার্থীরা এখন আমরা যদি বলি যে বংশগত বস্তুর এবার প্রধান উপাদানটা কি, প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। আমি তো একটু আগেই বলেছিলাম বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম, আর ক্রোমোজোমের উপাদান হচ্ছে ডিএনএ, যার মধ্যে জিন থাকে, আর এই ডিএনএ হচ্ছে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বহন করছে। তো শিক্ষার্থীরা আমি আসছে এবার, তাহলে আমাদের জানতে হবে যে ডিএনএ বা একটা ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে এই ডিএনএটা কি? ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, আমি যে ডিএনএ চিত্রটা এঁকেছি সেটা ব্যাখ্যা করতে হলে আমাকে আরও কিছু আমাদের জ্ঞান থাকতে হবে। সেটা হচ্ছে যেমন ডিএনএ কি, ডিএনএ হচ্ছে এর পুরো নাম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড। শিক্ষার্থীরা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএর পূর্ণ নাম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তো শিক্ষার্থীরা তোমরা জেনে থাকবে যে ডিএনএ যে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এই ডিএনএ সম্পর্কে আমাদের আরও কিছু জানতে হবে, যে কিভাবে ডিএনএ শব্দটা আমাদের মধ্যে আসলো। তো এই ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডের মধ্যে আমরা দেখতে পাবো যে এই ডিএনএর মূল উপাদান হচ্ছে, অর্থাৎ ডিএনএকে হাইড্রোলাইসিস করলে আমরা পেন্টোজ সুগার, নাইট্রোজেন ঘটিত ক্ষারক আর পাবো ফসফরিক অ্যাসিড। তাহলে ডিএনএকে যদি আমরা হাইড্রোলাইসিস করি, এই ডিএনএকে যদি আমরা হাইড্রোলাইসিস করি, এটাকে যদি আমরা ডিএনএকে হাইড্রোলাইসিস করলে আমরা কি পাবো? লাইসিস করলে আমরা পাবো নিউক্লিক অ্যাসিড, আমরা পাবো হচ্ছে এখানে পেন্টোজ সুগার, নাইট্রোজেন ঘটিত ক্ষারক, আমরা পাবো পেন্টোজ সুগার, তারপরে হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষারক, নাইট্রোজেন ঘটিত ক্ষারক। শিক্ষার্থীরা নাইট্রোজেন ঘটিত ক্ষারক, আর কি পাবো আমরা? এখানে ফসফরিক অ্যাসিড পাবো, ফসফরিক অ্যাসিড, এই তিনটা আমরা পাবো, ফসফরিক অ্যাসিড। তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, আমি কি বলেছি, ডিএনএ হচ্ছে বংশগতির বৈশিষ্ট্যের ধারক। এখন এই বংশগতির যে গুরুত্বপূর্ণ উপাদানটি ডিএনএ, তাকে যদি হাইড্রোলাইসিস করা হয়, তাহলে আমরা এখানে 3 ধরনের রাসায়নিক বস্তু পাবো। একটা হচ্ছে পেন্টোজ সুগার, আর এটা পাবো নাইট্রোজেন ঘটিত ক্ষারক, আর এটা পাবো ফসফরিক অ্যাসিড। তো শিক্ষার্থীরা তোমরা এই যে এখানে যে আমি ডাবল হেলিক্সের চিত্রটা এঁকেছি, সেখানে তোমরা দেখতে পাবে পেন্টোজ সুগার হচ্ছে এই যে এখানে দেখো এস, এগুলো হচ্ছে পেন্টোজ সুগার। তারপরে আমি কি বলেছি যে নাইট্রোজেন ঘটিত ক্ষারক। শিক্ষার্থীরা দেখো
মানে এটি অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন, এই যে চারটা আমি এখানে নাইট্রোজেন গঠিত ক্ষারক লিখেছি সেগুলো। আর ফসফরিক অ্যাসিড হচ্ছে এই যে ফসফরিক অ্যাসিড হচ্ছে এগুলা। তাহলে এইটাই হচ্ছে এই ডিএনএর মধ্যে থাকে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এই ডিএনএ এখন শিক্ষার্থীরা 1869 সালে সুইডিশ চিকিৎসক বিজ্ঞানী রাসায়নিকবিদ অর্থাৎ ফ্রেডরিক মিশার ক্ষতস্থানের পুঁজের মধ্যে এই ডিএনএ যে আবিষ্কারের ক্ষেত্রে আমাদের কিছু জানতে হবে, সেটা হচ্ছে 1819 খ্রিস্টাব্দে 19 সালে বিজ্ঞানী সুইডিশ চিকিৎসক ও রসায়নবিদ কি করেছেন 1859 সালে শিক্ষার্থীরা দেখো 1869 সালে এখানে রসায়নবিদ ছিলেন উনি, সুইডিশ চিকিৎসক ও রসায়নবিদ মিশার। বিজ্ঞানী মিশার কি করলেন, এই যে আমাদের যে ক্ষত হয় পুঁজ হয়, ওই ক্ষতস্থানের মধ্যে পুঁজের মধ্যে থেকে তিনি শ্বেত রক্তকণিকা কালেক্ট করলেন এবং সেইখানে শ্বেত রক্তকণিকার মধ্যে যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসের মধ্যে তিনি দেখলেন যে সেখানে একটি রাসায়নিক পদার্থ, সেই নিউক্লিয়াস থেকে রাসায়নিক একটি পদার্থকে তিনি পৃথক করেন আর তার নাম হচ্ছে নিউক্লিন। এর নাম দেওয়া হয় নিউক্লিন। শিক্ষার্থীরা আমি কি বলেছি, নিউক্লিন। শিক্ষার্থীরা আমি আবার বলছি 1819 সালে মিশার উনি ছিলেন রসায়নবিদ, সুইডিশ চিকিৎসক এবং রসায়নবিদ। তিনি কি করলেন, ক্ষতস্থানের পুঁজের মধ্যে যে শ্বেত রক্তকণিকা থাকে সেখানে নিউক্লিয়াস থেকে তিনি এক ধরনের রাসায়নিক পদার্থ পৃথক করেন আর সেই পৃথক করা পদার্থটির নাম দিলেন, সেটা হচ্ছে নিউক্লিন। এটা আসলে শর্করা, আমিষ আর স্নেহজাতীয় পদার্থ থেকে একটু ভিন্ন ধরনের হয় এই নিউক্লিনটা। তো শিক্ষার্থীরা এই পরে 1889 সালে, এরপরে 1889 সালে এই বিজ্ঞানী এরপরে থেকে হলো এখানে বিজ্ঞানী এর পরবর্তীতে বিজ্ঞানী অ্যাল্টম্যান কি করলেন, বিজ্ঞানী অ্যাল্টম্যান 1889 সালে বিজ্ঞানী অ্যাল্টম্যান করলেন যে নিউক্লিনের মধ্যে তিনি দেখতে পেলেন যে অ্যাসিডেরও কিছু ধর্ম এখানে পাওয়া যাচ্ছে, অর্থাৎ যে নিউক্লিনটা আবিষ্কার করা হয়েছিল সেখানে অ্যাসিডের কিছু ধর্ম সেখান থেকে তিনি কালেক্ট করলেন যে সেখানে তো অ্যাসিডের ধর্ম পাওয়া যাচ্ছে এবং তিনি এর নামকরণ করেন নিউক্লিক অ্যাসিড। তাহলে কি হয়ে গেল, এবার নিউক্লিনের মধ্যে যখন অ্যাসিডের ধর্ম পাওয়া গেল তখন তিনি এটা নাম দিলেন নিউক্লিক অ্যাসিড। শিক্ষার্থীরা দেখেছো তোমরা কিভাবে একটার পর একটা আবিষ্কারের মাধ্যমে সংশোধন হয়ে এটা আমরা পাচ্ছি যে আসল ঘটনাটা ফিরে পাচ্ছি। 1894 সালে পরবর্তীতে 1894 সালে সেখানেও কিছু বিজ্ঞানী আছেন, তার মধ্যে হচ্ছে অ্যালব্রেস্ট কসেল বিজ্ঞানী অ্যালব্রেস্ট কসেল কি করলেন, বিজ্ঞানী শিক্ষার্থীরা BRECHT বিজ্ঞানী অ্যালব্রেস্ট কসেল কি করলেন শিক্ষার্থীরা, পরবর্তীতে বিজ্ঞানী অ্যালব্রেস্ট কসেল এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে দুই ধরনের নাইট্রোজেন বেস পান, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। শিক্ষার্থীরা দেখো আমি কি বলেছি, এখানে পরবর্তীতে 1894 সালে অ্যালব্রেস্ট কসেল সেই নিউক্লিক অ্যাসিডের ভিতর দুই ধরনের তিনি অ্যাসিড পান, একটা হচ্ছে পাইরিমিডিন নামক অ্যাসিড, তিনি এটাকে নাম দেন যে দুই ধরনের নাইট্রোজেন বেস পান দুই ধরনের, একটা হচ্ছে পিউরিন বেস আর একটা হচ্ছে পাইরিমিডিন বেস। পিউরিন বেসগুলা কি, এটা হচ্ছে যেই কার্বনের মধ্যে যেই নাইট্রোজেন বেসগুলো, শিক্ষার্থীরা তোমরা কি লাইভে কয়জন আছো,
তো আমরা একটু দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তোমরা দেখো 2 রিং বিশিষ্ট যখন হবে, যেই নাইট্রোজেন বেসগুলো 2 রিং বিশিষ্ট সেটা হচ্ছে পিউরিন, আর যেটা নাকি একটা রিং বিশিষ্ট নাইট্রোজেন বেসগুলো সেটা হচ্ছে পাইরিমিডিন। তো পিউরিনটা হচ্ছে কোনগুলা? অ্যাডেনিন 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 আর হচ্ছে পিউরিন বেসগুলোর মধ্যে পড়েছে শিক্ষার্থীরা এইখানে হচ্ছে গিয়ে অ্যাডেনিন আর গুয়ানিন, আর হচ্ছে এটা হচ্ছে অ্যাডেনিন আর গুয়ানিন। আর ওদিকে পাইরিমিডিন হচ্ছে থাইমিন, সাইটোসিন, থাইমিন, তারপরে সাইটোসিন আর হচ্ছে এখানে অ্যাডেনিন, গুয়ানিন, তারপরে হচ্ছে সাইটোসিন, থাইমিন আর হচ্ছে কি শিক্ষার্থীরা, আর এটা হচ্ছে ইউরাসিল। তো শিক্ষার্থীরা এই ইউরাসিল, হ্যাঁ এটা হচ্ছে 1 রিং বিশিষ্ট ইউরাসিল। তো শিক্ষার্থীরা এগুলোকে সংক্ষেপে অ্যাডেনিনকে আমরা এ প্রকাশ করি, গুয়ানিনকে জি, থাইমিনকে টি আর সাইটোসিনকে সি, গুয়ানিনকে জি। যা আমি এখানে তোমাদেরকে লিখে দেখিয়েছি, অ্যাডেনিন থাইমিনের সাথে 2 কার্বন বন্ড দ্বারা আর হাইড্রোজেন বন্ড দ্বারা, আর হচ্ছে সাইটোসিন গুয়ানিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়। এইভাবে করে এই ডিএনএর সিঁড়িগুলো ধাপগুলো তৈরি হয়। তো শিক্ষার্থীরা এরপরেও বিজ্ঞানীরা থেমে নেই, তবে 1910 সালে রসায়নে নোবেল পুরস্কার পান কাকে? যে অ্যালবার্ট কসেলকে। সেজন্য 1910 সালে রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয় শিক্ষার্থীরা বিজ্ঞানী কসেলকে, কারণ তিনি 2 ধরনের নাইট্রোজেন বেস শনাক্ত করেন, একটা হচ্ছে পিউরিন, একটা পাইরিমিডিন। এই শনাক্তকরণ করার জন্য বিজ্ঞানী অ্যালবার্ট কসেলকে তাকে 1910 সালে তাকে একটা রসায়নে নোবেল পুরস্কার প্রদান করা হয়। তো শিক্ষার্থীরা আমি আবারও উপরে লিখছি, তোমরা লক্ষ্য করো এখানে এই নাইট্রোজেন বেসগুলোর আরেকটু দ্রুত আগাতে হবে আমাদের শিক্ষার্থীরা। তো 1910 সালে বিজ্ঞানীকে নোবেল পুরস্কার হয়, রসায়নের নোবেল পুরস্কার দেওয়া হয় এই কারণ তিনি কি করেছিলেন? তিনি করেছিলেন কি যে এখানে এটা রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয় কারণ তিনি 2 ধরনের নাইট্রোজেন বেস আবিষ্কার করেছিলেন। তো শিক্ষার্থীরা তোমরা লেখাটা দেখতে পাচ্ছ কি না? হ্যাঁ, একটু নিচে চলে গেছে, আমি আবারও উপরে লিখে দিব। তো শিক্ষার্থীরা 1921 সালে লভিন আবিষ্কার করেন যে নিউক্লিক অ্যাসিড আসলে 2 ধরনের। 1921 সালে বিজ্ঞানী লভিন 1921 সালে বিজ্ঞানী লভিন বলেন যে নিউক্লিক অ্যাসিড 2 ধরনের, অর্থাৎ ডিএনএ এবং আরএনএ, অর্থাৎ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর রাইবো নিউক্লিক অ্যাসিড নামে 2 ধরনের অ্যাসিড আছে। এই নিউক্লিক অ্যাসিডগুলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ফসফেট মৌল নিয়ে গঠিত। আর এতে নাইট্রোজেনের পরিমাণ 15% আর ফসফরাসের পরিমাণ হচ্ছে 10%। নাইট্রোজেনের পরিমাণটা হচ্ছে তার মধ্যে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 15% আর হচ্ছে ফসফরাসের পরিমাণ হচ্ছে 10%। শিক্ষার্থীরা এইভাবে করে তিনি সেটা প্রমাণ করেন এবং ব্যাখ্যা করতে চেষ্টা করেন। তারপরে হচ্ছে অর্থাৎ জীবকোষে ডিএনএ সাধারণত নিউক্লিয়াসের ক্রোমাটিনে থাকে, আরএনএর শতকরা 90% সাইটোপ্লাজমে থাকে আর 10% থাকে হচ্ছে নিউক্লিয়াসের ক্রোমোসোমে। শিক্ষার্থীরা ডিএনএ অধিকাংশ ডিএনএ কোষের নিউক্লিয়াসে থাকে, নিউক্লিয়াসের ক্রোমোসোমে থাকে, কিন্তু আরএনএর 90%ই থাকে সাইটোপ্লাজমের মধ্যে, কোষের সাইটোপ্লাজমে, আর হচ্ছে 10% থাকে কোষের নিউক্লিয়াসের মধ্যে। শিক্ষার্থীরা এবার আমি তোমাদেরকে ডিএনএর ডাবল হেলিক্স মডেলের নাইট্রোজেন গঠিত ক্ষারকগুলো তোমরা জেনেছো যে পিউরিন, পাইরিমিডিন আমি বলেছি, আর হচ্ছে ক্ষারকসমূহ হচ্ছে গিয়ে কি অ্যাডিনিন, সাইটোসিন, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, এইগুলো আমি বলেছি। তো এখন আমি বলি যে নিউক্লিক অ্যাসিডটা কি, শিক্ষার্থীরা এবার আসো যে নিউক্লিওসাইড কি আর নিউক্লিওটাইড কি। নিউক্লিওসাইড কি শিক্ষার্থীরা?
তোমরা আমার এই ডিএনএ ডাবল হেলিক্স মডেলটি লক্ষ্য করলে বুঝতে পারবে। আমি এটা ধরে বুঝাচ্ছি যে দেখো নিউক্লিওসাইড, এটা আসি পরীক্ষাতে যে নিউক্লিওসাইড কি, নিউক্লিওসাইড কি। শিক্ষার্থীরা আমি এই নিউক্লিওসাইডটা সহজ করে বোঝানোর জন্য আমি এবার রাসায়নিক বেসগুলো সজ্জাক্রম থেকে আমি তোমাদের বুঝাবো। দেখো শিক্ষার্থীরা, এখানে আমি কি দেখতে পাচ্ছি যে দুই পাশে সুগার, মাঝখানে নাইট্রোজেন বেস, আর দুই পাশের সুগারগুলো ফসফেটের সাথে যুক্ত হয়ে রেলিং তৈরি করেছে। শিক্ষার্থীরা তোমরা খেয়াল লক্ষ্য করো, অর্থাৎ নাইট্রোজেন বেস কোনো নাইট্রোজেন বেস যখন সুগারের সাথে যুক্ত হয় তখন তাকে বলা হয় নিউক্লিওসাইড। তাহলে নিউক্লিওটাইড কি? নিউক্লিওটাইড কি শিক্ষার্থীরা? নিউক্লিওটাইড হচ্ছে যে কোনো নিউক্লিওসাইড যখন ফসফেটের সাথে যুক্ত হয় তখন তাকে নিউক্লিওটাইড বলা হয়। যদি আমি এটা অন্যভাবে বলি তাহলে কি হবে যে একটি নাইট্রোজেন বেস, সুগার ও ফসফেটের পর্যায়ক্রমিক সজ্জাকে বলা হচ্ছে নিউক্লিওটাইড। তো শিক্ষার্থীরা তাহলে নিউক্লিওসাইড বলবে কি, এক অণু নাইট্রোজেন ঘটিত ক্ষারক এক অণু পেন্টোজ সুগার যুক্ত হয়ে যে গ্লাইকোসাইডিক যৌগ তৈরি হয় তাকে বলা হয় নিউক্লিওসাইড। আবার বলতে পারো যে নিউক্লিওটাইড কি, এক অণু নিউক্লিওসাইডের সাথে এক অণু ফসফেট যুক্ত হয়ে যে যৌগটি গঠিত হয় তাই হচ্ছে নিউক্লিওটাইড। শিক্ষার্থীরা নিউক্লিওটাইডকে তুমি আবার অন্যভাবে বলতে পারো, এক অণু নাইট্রোজেন গঠিত ক্ষারক এক অণু পেন্টোজ সুগার এক অণু ফসফেট যুক্ত হয়ে এক অণু নাইট্রোজেন গঠিত ক্ষারক এক অণু ফসফেট সুগার এক অণু সুগার এবং এক অণু আমরা বলতে পারি এক অণু পেন্টোজ সুগার আর এক অণু ফসফেট যুক্ত হয়ে এক অণু পেন্টোজ সুগার এক অণু নাইট্রোজেন গঠিত ক্ষারক এক অণু পেন্টোজ সুগার এক অণু ফসফেট পর্যায়ক্রমিক সংযুক্ত হয়ে যে যৌগটি গঠিত হয় তাই হচ্ছে নিউক্লিওটাইড। শিক্ষার্থীরা নিউক্লিওসাইড কি এটাও পরীক্ষাতে আসে, নিউক্লিওটাইড কি এটাও পরীক্ষাতে আসে। তাহলে কি আমরা এই সংজ্ঞাটা এই চিত্রটা দেখে কি বলতে পারবো না? অবশ্যই পারবো। তো শিক্ষার্থীরা এবার আমি মূল টপিকে যাব। তো তার আগে শিক্ষার্থীরা তোমরা ডিএনএর ভৌত গঠন নিয়ে একটু আলোচনা করছিলাম আজকে। তো ডিএনএ ভৌত গঠন হচ্ছে 1869 খ্রিস্টাব্দে এটা নিউক্লিক অ্যাসিডের আবিষ্কার হওয়ার পরই, যখনই নিউক্লিক অ্যাসিডটা আবিষ্কার হয় তখন আবিষ্কার হওয়ার পরই এর গঠন উপাদান এবং ভৌত গঠন সম্পর্কে জানার জন্য বিজ্ঞানীদের মধ্যে গবেষণা শুরু হয়ে গেল। এর পরবর্তীতে সেই বিভিন্ন বিজ্ঞানীরা ডিএনএ সম্পর্কে বিভিন্ন মতবাদ দিয়েছেন, কিন্তু 1953 সালে বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক এই দুজন সম্মিলিতভাবে এই ডিএনএর ডাবল হেলিক্স মডেলের কথা এত চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন যা এখনও পর্যন্ত সেটা সর্বজন স্বীকৃত। তো তাদের মতে ভৌত গঠনটি এর মধ্যে হচ্ছে এই জন্য এই মডেল উদ্ভাবনের জন্য উইলকিস সহ তাদেরকে 1963 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়। তাকে 1963 সালে এই দুজন বিজ্ঞানী এবং উইলকিস সহ তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়। পুরস্কার দেওয়া হয়। তো শিক্ষার্থীরা এই জিনিসগুলো তো এমসিকিউর জন্য তোমরা অবশ্যই মনে রাখবে, না হলে এমসিকিউ ভালো মার্কস না পেলে কিন্তু তোমরা এ প্লাসটা আসছে না, অনেক কষ্ট হয়ে যায়। তাই তোমরা এমসিকিউর জন্য গুরুত্ব দিতে হবে। তো শিক্ষার্থীরা এবার আমি আসি ডিএনএ ডাবল হেলিক্স মডেলের ভৌত গঠনের বর্ণনা দেব আমি খুব দ্রুত। লক্ষ্য করো তোমরা ডিএনএ ডাবল হেলিক্স মডেলে আমরা কি দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা? ডাবল হেলিক্স মডেলটি হচ্ছে দ্বিসূত্রক বিশিষ্ট, অর্থাৎ ডিএনএ অণু দ্বিসূত্রক বিশিষ্ট। শিক্ষার্থীরা আমি আবারও আমার হাতের মডেলটি দেখাচ্ছি। দেখো ডিএনএ এই ডাবল হেলিক্সটা হচ্ছে কি, এটা দ্বিসূত্রক বিশিষ্ট। দেখো এখানে একটা সূত্র, একটা সূত্র, তার মানে এই একটা সূত্র এই ডিএনএ ডাবল হেলিক্স
দ্বিসূত্র বিশিষ্ট। এবং এই সূত্র দুটি কী করে শিক্ষার্থীরা, এই অণু দ্বিসূত্র এবং ঘোরানো পেঁচানো সিঁড়ির মতো। তোমরা দেখো আমি চিত্র রেখেছি, সেখানেও ঘোরানো পেঁচানো সিঁড়ির মতো, এবং আমার হাতে যে মডেলটা আছে সেটা অবশ্যই তোমরা লক্ষ্য করছো, এটাও ঘোরানো পেঁচানো সিঁড়ির মতো। তো শিক্ষার্থীরা এই ঘোরানো পেঁচানো সিঁড়ির মতো এবং এটা সমদূরত্বে বিপরীতমুখী অবস্থান করে। এই সূত্র দুটি সমদূরত্বে, একটা অপরটি সমদূরত্বে এবং বিপরীতমুখী অবস্থান করে। তাহলে শিক্ষার্থীরা এবার আমরা বলতে পারি সূত্র দুটি তৈরি হয় ডিঅক্সিরাইবো সুগার দ্বারা আর নাইট্রোজেন বেস দ্বারা। তো শিক্ষার্থীরা সুগার সূত্র দুটা ডিঅক্সিরাইবো সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযোগের মাধ্যমে, অর্থাৎ এই যে সুগার ফসফেট, তার মানে এই ডিএনএর সূত্রের যে রেলিংটা তৈরি হয় ফসফেট ও সুগারের পর্যায়ক্রমিক সংযুক্তের মাধ্যমে সূত্র দুটি তৈরি হয়। তো শিক্ষার্থীরা আমরা এখানে এই যে একটা ডাবল হেলিক্স প্যাচের দৈর্ঘ্যটা আমরা জেনে নিই 34 অ্যাংস্ট্রম। 34 অ্যাংস্ট্রম, এটা হিসাব হলো এইভাবে অ্যাংস্ট্রম দ্বারা করা হয়। তো শিক্ষার্থীরা আর ব্যাস হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। শিক্ষার্থীরা এটা হচ্ছে ব্যাস, এই ব্যাসটা হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। তো শিক্ষার্থীরা এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্স মডেলের আর কি আমরা বৈশিষ্ট্য পাচ্ছি, যে সূত্র দুটি মাঝখানে প্রতিটি ধাপে একজোড়া নাইট্রোজেন বেস থাকে। এই যে ধাপগুলো এই রেলিংটা তৈরি হচ্ছে সুগার ও ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তের মাধ্যমে রেলিংটা তৈরি হচ্ছে, কিন্তু সূত্রের ধাপগুলো অর্থাৎ সিঁড়িগুলো তৈরি হচ্ছে নাইট্রোজেন বেস দ্বারা। নাইট্রোজেন বেসগুলো আবার কত দুই ধরনের, একটা হচ্ছে এখানে অ্যাডেনিন দ্বিবন্ধন দ্বারা গুয়ানিনের সাথে থাইমিনের সাথে এবং সাইটোসিন 3 বন্ধন দ্বারা গুয়ানিনের সাথে পর্যায়ক্রমিক সংযুক্ত হয়ে এই সিঁড়ির রেলিংগুলো ধাপগুলো তৈরি হয়েছে। ফসফেট যুক্ত থাকে ডিঅক্সিরাইবো সুগারের 3 এবং 5। আর এই যে ফসফেটটা আমি আগেই বলেছি সুগারের 3 আর 5, এই 5 আর এই 3 এখানে হচ্ছে এই হলো 5, এইটা 3, অর্থাৎ পাশাপাশি দুইটা সুগারের একটার 5 সাথে অপরটার 3-এর পর্যায়ক্রমিক সংযুক্তের মাধ্যমে রেলিংগুলো সংযুক্ত হয়। শিক্ষার্থীরা ডিএনএর অণুতে 4 ধরনের নাইট্রোজেন বেস থাকে, আমি আগেই বলেছি 4 ধরনের নাইট্রোজেন বেসগুলো অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, এই ধরনের এরকম 4 ধরনের নাইট্রোজেন গঠিত বেস ডিএনএর মধ্যে থাকে। তো শিক্ষার্থীরা আমরা এরপরে এই সূত্রে অ্যাডেনিন আমরা দেখতে পাচ্ছি কি থাইমিনের সাথে দ্বিবন্ধন দ্বারা যুক্ত হচ্ছে আর গুয়ানিনটা হচ্ছে 3 বন্ধন দ্বারা সাইটোসিনের সাথে যুক্ত হয়েছে। ডিএনএ অণুর প্রতি প্যাচে ঘূর্ণনে আমরা 34 অ্যাংস্ট্রম আমরা দেখতে পাচ্ছি। প্রতিটি প্যাচে নাইট্রোজেন বেস জুড়ে 10টি ধাপ সমদূরত্বে অবস্থান করে, আর এই প্রতিটা প্যাচের দূরত্ব হচ্ছে 34 অ্যাংস্ট্রম। এবং শিক্ষার্থীরা তোমরা প্রতিটি প্যাচে হেলিক্সের দুটির ব্যাস 20 অ্যাংস্ট্রম, আর হেলিক্স প্রতিটির সম্পূর্ণ প্যাচে ঘূর্ণনে শৃঙ্খলের বাইরে থেকে একটি গভীর খাঁজ এবং ভিতরে গভীর এবং অগভীর খাঁজ পর্যায়ক্রমে তৈরি হয়। প্রতিটি ঘূর্ণনে মনোনিউক্লিওটাইডের সংখ্যা প্রায় 10 জোড়া। প্রতিটি মনোনিউক্লিওটাইডের সংখ্যা হচ্ছে 10 জোড়া, আর প্রতিটি প্যাচে হাইড্রোজেন বন্ডের সংখ্যা হচ্ছে প্রতিটি প্যাচের মধ্যে হাইড্রোজেন বন্ডের সংখ্যা হচ্ছে শিক্ষার্থীরা 25টি থাকে। তো শিক্ষার্থীরা তারপরে আমরা বলতে পারি ডিএনএ আণবিক ওজন 10⁻⁶ থেকে 10⁻⁹ মধ্যে সীমাবদ্ধ থাকে। তো শিক্ষার্থীরা অর্থাৎ আমরা বলতে পারি যে দুটি ডিঅক্সিরাইবো পলিনিউক্লিওটাইডের সূত্র দুটি বিপরীতমুখী পরস্পর সংযুক্ত হয়ে একটি দ্বিসূত্র ডিএনএ অণুর গঠন সম্পন্ন করে। তো শিক্ষার্থীরা এই ডিএনএ রাসায়নিক ঘটনা তাহলে আমরা কি দেখতে পেয়েছি? ডিএনএ রাসায়নিক ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকে, নাইট্রোজেন ঘটিত ক্ষারক বলা হচ্ছে অ্যাডেনিন, থাইমিন দ্বিবন্ধন থাকে এরা, এবং গুয়ানিন, সাইটোসিন 3 বন্ধনযুক্ত। আবার আছে 5 এখানে সুগার, 5 কার্বন মিশ্র সুগার, আর হচ্ছে ফসফেট। এইগুলা হচ্ছে ডিএনএ রাসায়নিক গঠনে আমরা দেখতে পাই। শিক্ষার্থীরা এছাড়া রাসায়নিক ঘটনা 5 কার্বন মিশ্র ডিঅক্সি সুগার আমরা দেখতে পাচ্ছি, এই হচ্ছে ডিএনএ রাসায়নিক গঠন। আর ডিএনএর কাজ কি করে আমরা শিক্ষার্থীরা ডিএনএ আমাদের অনেক 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 পরিচিত একটি নাম, কারণ আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে ডিএনএ আমাদের জীবনে এখন
একটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কারণ কী কারণে আমরা ডিএনএ গুরুত্বটা অনুধাবন করি? কারণ আমরা জানি যে ডিএনএর মধ্যে ডিএনএ অণুর মধ্যে আমরা এখানে আমরা কিছু জিন দেখতে পাই। আর জিনগুলোর সমষ্টিকে একটি জীবের জিনোমকে বলা হয় এখানে মাস্টার ব্লুপ্রিন্ট, অর্থাৎ জিনের একটি জীবকোষে অবস্থিত জিন সমষ্টিকে বলা হয় জিনোম, আর এটাকে মাস্টার প্রিন্টও বলা হয়। জিনোমের মধ্যে অর্থাৎ নাইট্রোজেন বেসগুলো কিভাবে সজ্জিত সেটাকে বলা হয় ডিএনএ সিকোয়েন্সিং। এই ডিএনএ সিকোয়েন্সিংয়ের মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করে থাকি শিক্ষার্থীরা। যেমন অপরাধী শনাক্তকরণ করার জন্য আমরা ডিএনএ ব্যবহার করি, অর্থাৎ ডিএনএ সিকোয়েন্সিং ব্যবহার করে আমরা অপরাধীকে শনাক্ত করে ফেলতে পারি। অর্থাৎ অজ্ঞাত বা খুন হওয়া ব্যক্তির পরিচয় আমরা খুব সহজে ডিএনএ সিকোয়েন্সিংয়ের মাধ্যমে আমরা অপরাধীকে ধরে ফেলতে পারি। তারপরে শিক্ষার্থীরা পিতৃত্ব নির্ধারণে অনেক সময় সন্তানের পিতৃত্ব শনাক্তকরণের ক্ষেত্রে আমরা যখন আর কোনো উপায় না থাকে তখনই কিন্তু একমাত্র পদ্ধতি হচ্ছে ডিএনএ সিকোয়েন্সিংয়ের মাধ্যমে পিতৃত্ব শনাক্তকরণ। তো শিক্ষার্থীরা এর মাধ্যমে আমরা কি করতে পারি? সঠিক পিতার কাছে সন্তানকে ফিরিয়ে দিতে পারি। তাছাড়া শিক্ষার্থীরা তোমাদের তো অবশ্যই মনে আছে যে স্বজন নির্ধারণের ক্ষেত্রেও কিন্তু আমরা ডিএনএ সিকোয়েন্সিংকে অনেক গুরুত্ব দিয়ে থাকি এবং হয়েছে বিগত সময়। যেমন সাভারের রানা প্লাজার ঘটনা তোমাদের সকলের মনে আছে। সেই রানা প্লাজা সেখানে যখন দুর্ঘটনাটা ঘটেছিল তখন অনেক স্বজনেরা এসে তাদের ধ্বংসস্তূপ থেকে স্বজনদেরকে শনাক্ত করার জন্য দাবি করছিল যে এই ব্যক্তিটা আমার স্বজন সেই। কিন্তু তখন কিন্তু এই যে অর্ধগলিত বা বিভৎস চেহারা থেকে কখনোই বোঝা যাচ্ছিল না যে আসলে এই স্বজনটা তার। তখন এই যে একটা প্রশ্ন জেগে গেল যে সঠিক কিনা, এই সঠিকটা নির্ধারণ করার জন্য তখন ডিএনএ সিকোয়েন্সিং কিন্তু ব্যবহার করা হয়েছিল। এই পদ্ধতিটাই অবলম্বন করা হয়েছিল রানা প্লাজার ক্ষেত্রে। তখন কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনায় এই পরিচয়হীন শ্রমিকদের জিনোম সিকোয়েন্সিং করেই তার সাথে তার যে দাবিকৃত যে আত্মীয় স্বজনরা এসেছিল তার জিনোম সিকোয়েন্সিংয়ের মিল পাওয়ার পরেই তার দাবিকৃত ব্যক্তিদের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছিল এবং পাশাপাশি তাদের কী করা হয়েছিল? হস্তান্তর করার পাশাপাশি তাদের ক্ষতিপূরণের টাকাটাও তাদেরকে দেওয়া হয়েছিল। তাহলে ডিএনএ আমরা এখন জানি আমরা ডিএনএ হচ্ছে আমাদের একমাত্র অবলম্বন বর্তমানে, যা আমাদেরকে অনেক সঠিক সিদ্ধান্ত পৌঁছাইতে আমাদেরকে সাহায্য করছে। এই ডিএনএ গঠনই আমি আজকে আলোচনা করেছি। শিক্ষার্থীরা, ডিএনএ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আমাদের তো অবশ্যই জানা প্রয়োজন, আর আমরা তো অবশ্যই জানবো। আর তাছাড়া তোমাদের পরীক্ষাতে ডিএনএর গঠন, ভৌত গঠন, রাসায়নিক গঠন আসে, তাই আমরা এটা নিয়ে আরও বেশি স্টাডি করব। এবং তোমরা আবারও আমি দেখাচ্ছি তোমাদের প্রাক্তন ভাইয়া, দেখো আমি ক্লাসে ডিএনএ বোঝানোর পরে তোমরা আবার লক্ষ্য করো, সেই ভাইয়া স্টুডেন্টটা ছিল সে 2014-15 ব্যাচের আমিনুল ইসলাম। সে যদি ক্লাসটি দেখে থাকে তো সে অত্যন্ত খুশি হবে, কারণ 2014-15 ব্যাচের স্টুডেন্টের সেটা আমি সংরক্ষণ করে রেখেছি তোমাদের জন্য। এই ডিএনএ ক্লাসটি করার পর সে এই মডেলটা তৈরি করে আমাকে উপহার দিয়েছিল, তাই আমি এটাকে অত্যন্ত যত্নের সাথে এটা সংরক্ষণ করেছি। তোমরা ডিএনএর গঠনটা যে ঘোরানো পেঁচানো সিঁড়ির মতো সেটা তোমরা কল্পনা করো, কিন্তু বাস্তবে দেখো এই যে ঘোরানো পেঁচানো সিঁড়ির মতো মডেলটি, তাহলে বুঝতে পেরেছো। আর এই ডিএনএ আমাদের নিউক্লিয়াসের ক্রোমোজোমের মধ্যে থাকে, যা আমাদের পিতৃত্ব শনাক্তকরণে, তারপরে হচ্ছে খুনি শনাক্তকরণে, তারপর হচ্ছে হারিয়ে যাওয়া স্বজনদেরকে শনাক্তকরণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষার্থীরা, আজ তাহলে এ পর্যন্ত তোমরা যা পড়েছো এতদিন সবগুলো ভালো করে পড়বে। শুধু ক্লাস দেখলেই হবে না, ক্লাস যতটা দেখবে সেটা আরও স্টাডি করবে। দেখো, তাহলে সেই আমিনুরের মতো তোমরা আরও নতুন কিছু তৈরি করতে পারবে। আসলে আমাদের মনের ভিতরে কিন্তু সব থাকে, কিন্তু আমরা যদি সেটা অনুভব করি, একটু মন দিয়ে বোঝার চেষ্টা করি, কিছু একটা করার চিন্তা করি, তাহলে কিন্তু আমরা সেটা করতে পারি। আসলে করাটা কঠিন না, আর কষ্টর পরে যখন আমরা সেটা সাকসেস হই অবশ্যই আমাদের খুবই ভালো লাগে। তাই আমরা আশা করব তোমরাও আমিনুরের মতো আরও অনেক সুন্দর
বিজ্ঞানের টপিকগুলো মডেল তৈরি করবে এবং প্রচুর পরিমাণে স্টাডি করবে। শুধু একটা বই না, একাধিক বই পড়বে, তোমরা একাধিক বই পড়বে, তাহলে দেখবে তোমরা অনেক বেশি জানতে পেরেছো, বুঝতে পেরেছো এবং তোমাদের ভিতর থেকে একটা কাজ করবে যে কিভাবে মডেলগুলো তৈরি করা যায়। শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আমি ডিএনএর অনুলিপন নিয়ে আলোচনা করব, আর কিছু যা বাদ পড়েছে এই টপিকে সেটা দিয়ে আগামী ক্লাসে ইনশাল্লাহ আমি চেষ্টা করব এটা শেষ করার জন্য। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়ালেখা করবে, এই আশা রেখে আজ আমি আমার ক্লাসটি সমাপ্ত টানছি। আল্লাহ হাফিজ।